দাউদ ইব্রাহিম কে? বন্দুকের নলি ক্ষমতার উৎস। দাউদ হাসান ইব্রাহিম কস্করের জীবন তার প্রকৃষ্ট প্রমাণ। ভারতের মাফিয়া সর্দার, পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। 2004 সালে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট দাউদের সন্ত্রাসী সংগঠন ডি কোম্পানিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অবশ্য দাউদের সাঙ্গপাঙ্গদের কাছে তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া তাদের বসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। আর দাউদ নিজেও অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরই সমকক্ষ। সে কারণেই হয়তো তার দুবাই, পাকিস্তান এবং লন্ডনের সবগুলো বাংলোর নাম রাখা হয়েছিল হোয়াইট হাউস। আসল হোয়াইট হাউসের মতোই দাউদও হোয়াইট হাউসের দ্বারা বিভিন্ন দেশের লোকজনের সাথে যোগাযোগ রাখত। পার্থক্য কেবল একটা, মাফিয়া সর্দারের যোগাযোগ ছিল বিভিন্ন দেশের কালো টাকার চাকা সচল রাখা লোকদের সাথে। 1993 সালে বোম্বে সিরিয়াল বোমা হামলা সহ 26শে নভেম্বরের সন্ত্রাসবাদী হামলার সন্দেহভাজন হিসেবে ভারতের পুলিশের খাতায় আছে দাউদ ইব্রাহিমের নাম। 1986 সালে ভারত ছাড়ার পর দাউদ ইব্রাহিম বেশ কয়েকবার দেশে ফেরার চেষ্টা করেন। দুবাই নির্বাসিত থাকা অবস্থায় সে দুবাই অথবা শারজায় উড়িয়ে আনত বলিউডের তারকা এবং জনপ্রিয় ক্রিকেটারদের। দেখে মনে হতো যেন প্রবাসের বুকেই এক টুকরো ভারত তৈরি করে নেবে এই লোকটা। যাক জমকপূর্ণ জীবন কাটালেও দাউদ তার ঘনিষ্ঠ রাজনীতিবিদ বন্ধুদের কাছে প্রায়ই দেশে ফেরার ইচ্ছা ব্যক্ত করত। 1993 সালে বোম্বে সিরিয়াল বোমা হামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে সামনে আসে দাউদ ইব্রাহিমের নাম। সেই সাথে বন্ধ হয়ে যায় তার দেশে ফেরার সব পথ। আন্তর্জাতিকভাবে খ্যাতি পাওয়ার আগ পর্যন্ত দাউদ মূলত জায়গা জমি, সোনারূপা, ইলেকট্রনিক্স এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। ওই ঘটনার পর ভারতের চিরশত্রু পাকিস্তানে আশ্রয় লাভ করে দাউদ। বিগত 40 বছরের ইতিহাসে ভারত পাকিস্তান সম্পর্কের সমীকরণ বদলে দিতে পেরেছেন মাত্র দুজন। এদের একজন পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউল হক এবং অপরজন দাউদ ইব্রাহিম। দাউদের কারণে দুদেশের সম্পর্কের তিক্ততা চরম আকার ধারণ করে। ভারত বেশ কয়েকবার দাউদকে ফেরত চাইলেও পাকিস্তান বলে দাউদ ইব্রাহিম তাদের দেশে নেই। তাই বলা চলে দুদেশের শান্তির চাবিকাঠি ছিল লোকটির হাতে। করাচিতে দাউদ তার বড় ছেলে মুইনের নামে তৈরি করে বিলাসবহুল বাংলো মুইন প্যালেস, যেটি বর্তমানে করাচির সবথেকে সুরক্ষিত ভিলা। এই ভিলায় আছে সোয়ারভস্কি ক্রিস্টালের শোপিস, পানির ঝর্ণা, শীততাপ নিয়ন্ত্রিত সুইমিং পুল, টেনিস কোর্ট, বিলিয়ার্ড টেবিল, জগিং ট্র্যাক। দাউদের জীবনযাপন ছিল রাজাদের মতোই। তার স্যুট আসত লন্ডনের স্যাভিল রো থেকে। ঘড়ি পড়ত কখনো পটেক ফিলিপের, আবার কখনো বা কাটিয়ারের। হীরক খচিত এই ঘড়িগুলোর দাম ছিল লক্ষ টাকা রুপিরও বেশি। ট্রেজার সিগারেট ছাড়া সে অন্য কোনো সিগারেট মুখে তুলত না। একমাত্র মাসেরাতি সানগ্লাসই উঠত চোখে। জুতো ছিল বালির। সই করার সময় দাউদ হাতে তুলে নিত $5 লক্ষ দামের হীরক খচিত কলম। এক ঝাঁক গাড়ি ছিল দাউদের, তবে চলাচল করত সে বোমা প্রুফ মার্সিডিজে। পাক রেঞ্জারদের দ্বারা বেষ্টিত দাউদের নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তানের রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থাকেও লজ্জায় ফেলে দিত। কিন্তু দুনিয়ার সমস্ত সম্পদও শান্তির ঘুমের নিশ্চয়তা দিতে পারে না। দাউদের প্রখর ইনসমনিয়া ছিল। সে দিনে ঘুমাত আর রাতে কাজ করত। প্রায় দাউদ ইব্রাহিম পাকিস্তানি রাজনীতিবিদ, কূটনীতিকদের জন্য মুজরা পার্টির আয়োজন করত। এসব পার্টিতে অংশ নিত পাকিস্তানের বিভিন্ন রাজ্যের প্রধানমন্ত্রীরা। দাউদের সঙ্গে দেখা করার জন্য ভিআইপিদের লম্বা লাইন লেগেই থাকত, কেননা ডনের সাথে মাত্র একবার সাক্ষাৎ বদলে দিতে পারে যে কারো ভাগ্য। পাকিস্তানের শিল্পী তারকারা তার মনোরঞ্জনের জন্য রইত সর্বদা সচেষ্ট। দাউদ তার মেয়ে মাহরুখের বিয়ে দেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলে জুনায়েদের সাথে। পাকিস্তান জুড়ে দাউদের প্রচুর সম্পত্তি আছে। দেশান্তরে থাকার পরও ভারতে, বিশেষ করে মুম্বাইতে দাউদের কথাই এখনও শেষ কথা। রিয়েল এস্টেট থেকে এয়ারলাইন্স, সব ব্যবস্থায় এখনও সাঁটা আছে দাউদ নামের অদৃশ্য প্রতীক। ভারতের পুলিশ এবং রাজনীতিবিদরাও এখনও যোগাযোগ রাখেন দাউদের সাথে।
এমনকি তার সাথে সম্পর্ক রাখার অপরাধে অনেক পুলিশ অফিসারকে পর্যন্ত চাকরি হারাতে হয়েছে। দাউদ ইব্রাহিম লম্বায় 5 ফুট 11 ইঞ্চি। তার উপস্থিতি ব্যক্তিত্ব মনে করিয়ে দেয় প্রখ্যাত অভিনেতা অ্যাল প্যাচিনোর কথা। জন্ম তার 1955 সালের 26শে ডিসেম্বর। তবে এখনও তিনি বেশ ফিট। মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে ট্রেডমার্ক গোফের কারণে সে আগে সুপরিচিত থাকলেও এখন সেই গোফ আর নেই। কয়েক হাজার কোটি রুপির মালিক দাউদ পাকিস্তানের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে অবদান রাখছেন। ডনের ব্যবসা ছড়িয়ে আছে নেপাল, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দেশে। এখনও ভারত ও পাকিস্তানের হুন্ডির ব্যবসার একচ্ছত্র অধিপতি সে। দাউদের রয়েছে একাধিক পরিচয়। পাকিস্তানে তার নাম শেখ দাউদ হাসান, কারো কারো কাছে ডেভিড বা শুধু ভাই নামেও পরিচিত। মুম্বাই বা দিল্লিতে বন্ধুবান্ধবের কাছে পরিচিত হাজি সাহেব অথবা আমির সাহেব হিসেবে। প্রতিযোগীদের প্রতি নিষ্ঠুর, কিন্তু অনুগতদের প্রতি দয়ালু। মানুষকে প্রভাবিত করার সব কৌশল তার জানা আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, এত প্রতিভা থাকা সত্ত্বেও সে পরিণত হয়েছে পাকিস্তানের এবং ISI এর ঘুঁটিতে। তবে মতান্তরে সে নিজেই এখন সবকিছু থেকে দূরে আছে। মাফিয়া ডনের প্রবাস জীবন ভারতের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। দাউদকে দেশে ফিরিয়ে আনা হলে কালো টাকায় গড়া অনেক প্রভাবশালী ব্যক্তির রাজত্ব ধ্বংসের মুখোমুখি হবে। তাই তাদের ঐকান্তিক প্রার্থনা, দাউদ পাকিস্তানি থাকুক, তার গড়া গুপ্ত সংঘ রয়ে যাক আড়ালেই। জনগণের কাছে দাউদ এক কিংবদন্তির নাম, যার ট্রেডমার্ক গোফ এবং ঠোঁটের দামি সিগারেট নিয়ে নির্মিত হয় অনেক সিনেমা। এই বই দাউদ এবং তার পারিপার্শ্বিক সম্পর্ক সম্পর্কে জানার আমাদের এক ক্ষুদ্র প্রয়াস মাত্র। এই শতাব্দীর প্রথম ভাগে 1900 সালে ইব্রাহিম কস্করের পরিবার এসেছিল মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুমকা গ্রাম থেকে। ইব্রাহিমের বাবা হাসান কস্করের ডরিং 4 নাল এলাকায় নাজ হেয়ার কাটিং সেলুন নামে একটি ছোটখাটো সেলুনের দোকান ছিল। ইব্রাহিমরা ছিল 3 ভাই, আহমেদ, মেহমুদ আর ইসমাইল। সবাই থাকত রত্নাগিরির খেত গ্রামে। কেবল ইব্রাহিমের বসতি ছিল বোম্বেতে। অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও ডংরি এলাকায় তার বেশ নামডাক ছিল। তৎকালীন সময়ে মুসলিম সম্প্রদায় হতে হাতে গোনা কয়েকজন মাত্র পুলিশের হেড কনস্টেবল ছিল, আর তারা ছিল পুলিশের ডেপুটি কমিশনার থেকেও ক্ষমতাশালী। হ্যাঁ, ইব্রাহিম কস্কর বোম্বে পুলিশের একজন কনস্টেবল ছিলেন। বোম্বের 2 ডন হাজি মাস্তান আর করিম লালা ততদিনে তাদের রাজত্ব কায়েম করেছে। তারপরেও একজন লোক যে সব সময় তাদের আস্তানায় ঢুকতে পারত, তিনি ছিলেন ইব্রাহিম কস্কর। এর থেকেই ওই মুসলমান গোত্রে তার সম্মান এবং প্রতিপত্তির ধারণা পাওয়া যায়। করিম লালার পর সবাই তাকে শ্রদ্ধা ভরে ইব্রাহিম ভাই ডাকতে শুরু করে। যখনই এলাকায় কোনো সামাজিক কিংবা পারিবারিক বিবাদ দেখা দিত, হোক তা 2 ভাইয়ের মধ্যে সম্পত্তির জন্য কলহ কিংবা কোনো দম্পতির বা 2 ব্যবসায়ীর মাঝে মীমাংসা, সবকিছুর মীমাংসার জন্যই ডাক পড়ত কনস্টেবল ইব্রাহিম ভাইয়ের। তার হস্তক্ষেপের পরেই সমস্যার সমাধান হতো। এলাকার ঝগড়া বিবাদ মেটানো ছাড়াও তিনি সবসময় ছিলেন দরিদ্রদের সাহায্যে উৎকীর্ণ এক ব্যক্তি। অনাথ, গৃহহীন, অভাগাদের খাবার, আশ্রয়, কাপড়, এমনকি টাকা দিয়েও তিনি সাহায্য করতেন। এমনকি হাত খালি থাকলেও ডনদের থেকে ধার করে হলেও তিনি সাহায্য করতেন। দিল্লির CIDর এই পুলিশ কনস্টেবল তার 2 দশক দীর্ঘ চাকরি জীবনে পুলিশের মাঝে দুর্দান্ত খ্যাতি অর্জন করেছিলেন। 60-এর দশকের শুরুতে ইউসুফ হাবিলদার, আদম হাবিলদার এবং ইব্রাহিম কস্কর হাবিলদার মিলে ডংরিতে শক্তিশালী কনস্টেবলদের একটি দল গঠন করে, যাদের ভয়ে অপরাধীরা কাঁপত। তাদের শারীরিক এবং মানসিক নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদের ধরন এতই কার্যকরী ছিল যে গুন্ডাদের বলতে শোনা যেত, ডংরিতে দেয়ালও কথা বলে উঠবে। এই ইব্রাহিম কস্কর কনস্টেবল হিসাবে কোলাবা, মাহিম, মালাবার হিল, ট্রাফিক পুলিশ হেডকোয়ার্টার সহ বিভিন্ন স্টেশনে কর্মরত ছিলেন। তার শেষ কর্মস্থল ছিল ক্রাইম ব্রাঞ্চ, যেখান থেকে 1967 সালে তিনি অবসরে যান।
তখনকার দিনে দক্ষ জনবলের সমন্বয়ে একটি মাত্র ক্রাইম ব্রাঞ্চ ছিল, যা কমিশনারের হেডকোয়ার্টারে অবস্থান করত। ভাগ্যের নির্মম পরিহাসে যে ঘরে এককালে ইব্রাহিম কস্কর ভাইকে সালাম ঠোকা হতো, সেই ঘর পরবর্তীতে পরিণত হয় যুগের ভয়ঙ্করতম গ্যাংস্টারদের উত্থানের আলোচনার দৃশ্যপটে। আর এই গ্যাংস্টারটি ছিল ইব্রাহিম কস্করের নিজের ছেলে। দক্ষিণ বোম্বের দূরবর্তী কোনার তেমকার মহল্লায় ১০০ বর্গফুটের এক ছোট বাসায় কস্কর তার স্ত্রী আমিনা এবং ২ বছর বয়সী প্রথম ছেলে সাবিরকে নিয়ে থাকতেন। এখানেই ১৯৫৫ সালের ২৬শে ডিসেম্বর তার কুখ্যাত দ্বিতীয় ছেলের জন্ম হয়। পূর্বে বাবা হওয়া সত্ত্বেও দ্বিতীয় ছেলের জন্ম সংবাদে তিনি আনন্দে উদ্ভাসিত হন। মালাবার হিল ট্রাফিক পুলিশে কর্মরত তখনকার ইব্রাহিম কস্কর রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের সময় আমিনা বিবির সন্তান জন্মদানের সুসংবাদ পান। তিনি সাথে সাথেই জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ছুটি প্রার্থনা করেন এবং দ্রুত স্ত্রীর পাশে ছুটে যান। বাচ্চার দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় মাস কয়েক আগে তার পরম শ্রদ্ধেয় পীর নিরালা শাহ বাবার ভবিষ্যৎবাণীর কথা। ৬টি ছেলে হবে তার এবং দ্বিতীয় ছেলেটি হবে বিখ্যাত, ক্ষমতাবান এবং খুবই ধনী। কনস্টেবল ইব্রাহিম কস্কর খুবই ধর্মভীরু ছিলেন। ছেলের দিকে তাকিয়ে এবং পীরের করা ভবিষ্যৎবাণীর কথা চিন্তা করে তিনি তার নাম রেখেছিলেন দাউদ ইব্রাহিম কস্কর। পবিত্র কোরআন এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্ট দুটোতেই দাউদ বা ডেভিডের উল্লেখ আছে স্রষ্টার এক শক্তিশালী এবং শ্রদ্ধেয় নবী হিসেবে। দাউদ স্রষ্টার সব সৃষ্ট জীবের শাসক ছিলেন। মুসলমানদের মাঝে প্রচলিত আছে দাউদ কেবলমাত্র হাতের ছোঁয়ায় লোহার রড বাঁকানোর মতো শক্তি রাখতেন। বাইবেল অনুযায়ী দাউদের কণ্ঠস্বর ছিল সুরেলা। তিনি যখন শ্লোক আওড়াতেন তার মোহনীয় কণ্ঠে বিমুগ্ধ পাখিরাও থমকে দাঁড়িয়ে শুনত। দাউদের নামকরণের সময় ইব্রাহিম আশা করেছিলেন তার সন্তানও একদিন নাম, খ্যাতি এবং বৃত্তের চরম শিখরে আরোহণ করবে এবং এই পবিত্র নামের জাদুকরী প্রভাব তার উপরে পড়বে। পেশোয়ারের পাঠান করিম লালা ছিল কস্কর গোত্রের বাইরের প্রথম ব্যক্তি যে দাউদের জন্ম সংবাদ জানতে পারে। বলা হয়ে থাকে কস্করের আকিকা দেওয়ার সামর্থ্য না থাকায় করিম লালা তার বন্ধু ইব্রাহিম ভাইয়ের হয়ে এক বিশাল ভোজের আয়োজন করেন। সৌভাগ্যবশত কোনো ভবিষ্যৎ বক্তা সেই ভোজে ছিল না। তাহলে সে সেই সময়কার ডন করিম লালাকে সাবধান করে দিত উদারভাবে তার বন্ধুর ছেলের জন্মদিন পালন করার পরিবর্তে তার উচিত ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বীর আবির্ভাবে শোক পালন করা। ইব্রাহিম পুরনো দিনের মানুষ ছিলেন। তার বিশ্বাস ছিল সন্তান আল্লাহর দান। তাই ইব্রাহিমের পরিবার নিয়মিত বিরতিতে বাড়তেই থাকে। দাউদের পর আমিনা আরও ৫ ছেলের জন্ম দেন: আনিস, নুরা, ইকবাল, মুস্তাকিম এবং হুমায়ুন। তাদের আরও ৪ মেয়ে হয়েছিল: জয়তুন, হাসিনা, ফারহানা, মুমতাজ। বড় মেয়ের নাম ছিল সাইদা। এত অল্প বেতনের টাকায় বেঁচে থাকা এবং ১২ জন সন্তানকে বড় করা ছিল বেশ কঠিন। তাই বেশিরভাগ সময়ই কস্কর সন্তানেরা অনাহারে থাকত। ১ পিস রুটি এবং চা দিয়ে সকালের নাস্তার পর আবার খাবার জুটত একদম রাতে। অধিকাংশ সময় সারাদিন খাবারের জন্য কিছুই জুটত না। এই শোচনীয় অবস্থায় জীবনযাপনের পরও ইব্রাহিম চাইতেন তার সন্তানেরা সুশিক্ষিত হোক। তিনি দাউদকে নাগপাড়ার প্রথিত যশা ইংরেজি মাধ্যম স্কুল, আহমদ সেইলার হাই স্কুলে ভর্তি করিয়ে দেন। দাউদের অন্যান্য ভাইয়েরা মিউনিসিপ্যালিটি স্কুলে আর বোনেরা উর্দু মাধ্যম স্কুলে ছিল। দাউদের পিতা নিশ্চিত করেন খ্যাতির লক্ষ্যে অভ্যিষ্ট তার দ্বিতীয় ছেলে যেন পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে। তিনি তাকে সড়ক সুরক্ষা প্রহরী দলে ঢুকিয়ে দেন এবং তাকে ট্রাফিকের প্রশিক্ষণ দেয়া হয়। ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত দাউদের বেশ ভালো চলছিল। কিন্তু একদিন পিতা ইব্রাহিম কস্কর এবং তার কিছু বন্ধু চাকরি খুঁয়ে বসেন। ঠিক কেন এই সংকট দেখা দেয় তার নিশ্চিত না হয়ে গেলেও ধারণা করা হয় ১৯৬৬ সালে সংগঠিত একটি হাই প্রোফাইল হত্যা রহস্যের সুরাহা করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার সহকর্মীদের সাথে বরখাস্ত ইব্রাহিম নিজের দুর্ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না।
পরিবারের সবাই চলে যায় অনাহারে। শিক্ষা হয়ে দাঁড়ালো দূরবর্তী কোনো স্বপ্ন। পড়াশোনা চালিয়ে যেতে পারলে হয়তো দাউদের জীবন আজ অন্যরকম হতো, কিন্তু পরিবারের আর্থিক দুরবস্থার দরুন তাকে স্কুল ছাড়তে হয়। দাউদের বয়স তখন মাত্র 10 বছর। এ ঘটনায় সবথেকে দুঃখিত ছিলেন ইব্রাহিম কসকরের সিনিয়র এসপি দস্তগীর বুরহান মালকি। তিনি যে কোনো মূল্যে দাউদের পড়াশোনা চালিয়ে যেতে বললেন, কিন্তু ইব্রাহিম কসকর ছিলেন নিরুপায়। 1966 সালে গ্রীষ্মকাল। খুশির সীমা নেই দাউদের। তার স্কুল নেই, পড়তে হয় না, হোমওয়ার্ক করতে হয় না, সড়ক সুরক্ষা প্রহরীর প্রশিক্ষণ নিতে হয় না, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার বয়সী এলাকার অন্যান্য ছেলেদের সাথে ঘুরে বেড়ানোর মতো অখণ্ড অবসর তার হাতে। মা বাবার বিরক্তিকে উপেক্ষা করে সে ডংরি এবং যে এলাকার রাস্তায় ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। অন্যান্য সময় তাকে যে হসপিটাল প্রাঙ্গণে ক্রিকেট খেলতে দেখা যেত। সে খেলাটাকে ভালোবাসত, এমনকি পরবর্তীতে যখন সে আইনের কাছে ফেরারি ছিল তখনও সে ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করত। আরেকটা ঘুরে বেড়ানোর জায়গা ছিল তার যে চত্বর, যেখানে সে অন্য মুসলিম ছেলেদের সাথে খেলা করত। ইতিমধ্যে ইব্রাহিম তার পরিবারের ভরণপোষণের জন্য বিভিন্ন ছোটোখাটো কাজ করতে শুরু করেন। তাকে বাসু দাদার হয়ে কাস্টম বিভাগ এবং বোম্বে বন্দর কর্তাদের সাথে কেরানির মতো ফাইল আনা নেওয়ার কাজও করতে হতো, কিন্তু তিনি সৎ ছিলেন। তার বন্ধু রহিমের প্ররোচনা সত্ত্বেও লোভের কাছে মাথা নত করেননি, যদিও ছেলে সাবির এবং দাউদকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। শীঘ্রই দাউদের পরিবারকে টেমকার মহল্লার বাসা ছেড়ে কাছেই পাখমরিয়ার বোহরা মহল্লা মুসাফিরখানায় চলে যেতে হয়। কসকরেরা বাড়ি বদলের কিছুদিনের মাঝেই দাউদ এলাকায় ছোটখাটো গুন্ডা হিসেবে আত্মপ্রকাশ করে। বোহরা সম্প্রদায়কে এই উদীয়মান গুন্ডা গোষ্ঠীর কর্মকাণ্ডের ধকল সইতে হতো। মুসাফিরখানা তাদের আনঅফিসিয়াল হেডকোয়ার্টারে পরিণত হয়। বাবা মার কাছ থেকে ধর্মীয় শিক্ষা পাওয়া সত্ত্বেও দাউদের আকর্ষণ ছিল অপরাধ এবং ক্ষমতার প্রতি। সে প্রচুর টাকা কামানোর জন্য সবসময় উদ্গ্রীব ছিল। কৈশোরে পা দেওয়ার আগে সে ছোটোখাটো চুরি, চেন ছিনতাই, মানুষকে মারধর, পকেটমার, দোকানদারের থেকে চাঁদাবাজি শুরু করে দিয়েছিল। দাউদ প্রথম অপরাধ জগতে পা দেয় যখন তার বয়স মাত্র 14 বছর। রাস্তায় টাকা গুনতে থাকা এক ব্যক্তির টাকা ছিনিয়ে সে দৌড়ে পালায়। আক্রান্ত ব্যক্তি ইব্রাহিমকে খুঁজে বের করে নালিশ জানায়। ক্রোধোন্মাদ ইব্রাহিম তার ছেলেকে আচ্ছামতো ধোলাই দেন। দাউদ এবং তার সাঙ্গপাঙ্গরা এই ঘটনার পর কিছুদিন চুপচাপ থাকে, কিন্তু বেশি দিনের জন্য নয়। দাউদ আবার তার উশৃঙ্খল আচরণে ফেরত যায়। শীঘ্র এলাকায় সবাই দাউদের জ্বালা যন্ত্রণা, প্রভাব ও বিড়ম্বনা ঘটানোর প্রবৃত্তি সম্পর্কে জেনে যায়। তাই যখনই তার বাবা তার কর্মকাণ্ডের কথা শুনতেন, বিব্রত এবং রাগান্বিত হয়ে পড়তেন। তথাপি ইব্রাহিমকে পুনর্বহাল করে ক্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করা হয়েছিল বলে কাজের চাপে তার অপরাধপ্রবণ ছেলেকে নজরে রাখার সময় ছিল না। কাজ না থাকলে তিনি সম্প্রদায়ের জন্য উন্নয়নমূলক কাজ করতেন, কিন্তু দাউদের কুকর্মের কারণে তিনি যে কতবার তাকে পিটিয়ে তক্তা বানিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। দাউদ তার বাবাকে বেশ ভয় পেলেও সে শুধু তার মার কথা শুনত। বাপ বেটা প্রায় দীর্ঘদিন একে অন্যের সাথে কথা বলতো না, কারণ ইব্রাহিম মনে করতেন দাউদ ছিল সন্তান নামের কলঙ্ক, আর দাউদ মার খেয়ে গোমরা মুখ করে থাকত। তবে মায়ের সময় তার পাশে বন্ধুরূপে থাকতেন, তাই তারা দুজন কখনোই যোগাযোগ বিচ্ছিন্ন করেনি। কিন্তু গুন্ডামির কথা উঠলে সে তার মার কথা কখনো শুনত না। বাবা, তুমি এটা ঠিক করছো না, তোমার বাবা একজন পুলিশ, আর তোমার কার্যকলাপ তার সুনামকে ক্ষুণ্ণ করে। মা দাউদকে নম্রভাবে বোঝাতেন, আর প্রতিবারই দাউদ দেখি মা কি করা যায় বলে পাশ কাটিয়ে যেত। দাউদ মানুষকে ভয় দেখিয়ে আসা ক্ষমতাটাকে ভালোবাসত এবং সে যে কোনো উপায়ে বিস্তর টাকা কামাতে চাইত। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত দাউদ তার ভাইয়ের চমৎকার পোশাকে আর মা এবং বোনদের গয়নায় ঠাসা অবস্থায় দেখার স্বপ্ন দেখত। সাংসারিক খরচের ক্ষেত্রে সবাই দাউদের কথা মেনে চলত, এমনকি দাউদের থেকে বয়সে বড় সাবিরও তাতে সন্তুষ্ট ছিল।
যেই ছেলেটি একদিন আন্ডারওয়ার্ল্ডের মুকুটহীন সম্রাট হবে, তার শৈশব ছিল কাঙালের। সম্ভবত এই কারণে দাউদ নিষ্ঠুর এবং লোভী। হাতে বিস্তর সময় থাকার দরুন দাউদের সবস্থানীয় গুন্ডাদের সাথেই ওঠা বসা হয়েছিল। সে এলাহাবাদী এবং কাশ্মীরি গ্যাংয়ের ক্ষমতা সম্পর্কে জানত, কিন্তু দাউদের পছন্দ এবং সম্মানের ছিল পাঠান গ্যাং। ইতিমধ্যে রত্নগিরি, বিশেষ করে দাউদের গ্রাম মুমকা থেকে অসংখ্য যুবক মুম্বাই আসে। তারা কম বেশি সবাই ভিড় করে ডংরিতে। 60-এর দশকের শেষ দিকে এবং 70-এর শুরুতে ইব্রাহিম ছিলেন শহরে আসা কোনকানি মুসলিম আশ্রয়। এদের কেউ কেউ দাউদ এবং তার ভাইদের সাথে ভিড়ে যায়। আলী আবদুল্লাহ আস্তুলে ওরফে আলী ভাই ছিল তাদের একজন। 70-এর শুরুতে দাউদ ছেলেদের এক ছোট দলের প্রধান ছিল, যাতে তার ভাই সাবির এবং আনিস, চাচাতো ভাই আলী এবং রশিদরা ছিল। সে সময় বোহরা সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠিত ছিল খাড়া পার্সি জংশন থেকে শুরু করে নাগপাড়া ক্লিয়ার রোডে অগ্রিপাড়ার অংশবিশেষ এবং মুসাফিরখানা। তাদের কাঁচের সরঞ্জামাদি, খাবারের দোকান এবং ভ্রমণের ব্যবসা ছিল। এলাকার অন্যদের থেকে তাদের অবস্থা কিছুটা ভালো। শান্তিপ্রিয় হওয়ায় তারা মারামারি এবং ঝগড়া বিবাদ থেকে দূরে থাকত। দাউদ কিংবা তার সঙ্গীরা চাঁদা চাইতে এলে কোনো প্রকার ঝুঁকি এড়াতে বিনা বাক্য ব্যয়ে সেটা তারা দিয়ে দিত। ফলে দাউদের সাহস আরও বেড়ে যায়। কিছুদিন পর চাঁদা চাইতে দাউদকে আর সশরীরে যেতে হতো না, সে যে কাউকে পাঠিয়ে দিলেই হতো। এরা দাউদকে নেতা মানত আর সরাসরি দাউদের কাছে রিপোর্ট করত। এভাবেই 1972-73 পর্যন্ত দাউদ চাঁদাবাজিতে যুক্ত ছিল। দাউদ সবসময়ই পরবর্তী ধাপে যেতে চাইত। তারা মানুষকে প্রতারিত করতে শুরু করে। মহাত্মা মার্কেটে আমদানি করা ঘড়ির দোকান দেয় তারা। 2-1জন দোকানের বাইরে রাস্তায় ঘুরঘুর করত শিকারের সন্ধানে। তেমন কারো দেখা পেলে তারা চুপিসারে তার পাশে গিয়ে বাক্সবন্দি একটা ঘড়ি দেখে বলতো, র্যাডো ঘড়ি, 5000-এর জিনিস 2000-এ, ভেতরে এসো, কথা হবে। বলে তারা বলির পাঠাকে দোকানে নিয়ে যেত। তাকে দামাদামি করার সুযোগ দিয়ে 1200-1500 টাকায় দফারফা করত। তারপর তার ঘড়ি প্যাকেট করার জন্য ভেতরে নিয়ে গিয়ে ঘড়ির বদলে পাথর দিয়ে দিত। এই কাজের নাম ছিল পোল্টি মারা। তারা এসে ক্রেতাকে বলতো, এটা নিয়ে যাও, কিন্তু এখানে খুলো না, কেউ দেখলে ঝামেলা হবে। অনিচ্ছা সত্ত্বেও লোকটি তা নিয়ে চলে আসত। দোকান থেকে কিছু দূর গিয়ে বাক্স খুলতেই ভাওতাবাজি ধরা পড়ত। সে দোকানে ফিরে আসলে তারা সব কিছু অস্বীকার করত। দাউদ পরিকল্পিতভাবে প্রতারণার এই খেলা চালাত। মাঝে মাঝে এক পার্সি ভদ্রলোক পিধনি পুলিশ স্টেশনে তার নামে অভিযোগ করতেন। পুলিশ তাদের সন্ধানে আসলে তারা কিছুদিনের জন্য নিজ গ্রামে গা ঢাকা দিত। এইসব ঘটনা দাউদ এবং তার গ্যাংয়ের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তারা বিশ্বাস করতে শুরু করে এ শহরে তারা যে কোনো কিছুই করতে পারে। 1972 সালের দিকে বোম্বে বেশ কিছু নির্বাচনী এলাকা নিয়ে গঠিত ছিল। এখানকার মতো প্রতিবেশীরা পরস্পর উদাসীন ছিল না, বরং সবাই জানত আশেপাশে কারা থাকে। বিশেষভাবে এলাকার দাদা কে এবং তার সাথে কোন রাজনীতিবিদের সুসম্পর্ক আছে সেটাও তারা জানত। বাসু দাদা তেলি মহল্লার পরিচিত নাম ছিল। কেউ তার উঠান মারাবার সাহস করত না। লিটারকে লিটার বাদাম শরবতের তৈরি তার পেশির মোচড় দুঃসাহসীর মনেও ভীতির সঞ্চয় করত। বাসু দাদা সবসময় বৈঠক করত বিকালে। যখন তার ডেরা থেকে বাইরে বেরোনোর মর্জি হতো তখন সে বেরোত। তার সাগরেদ এবং চাটুকারদের দ্বারা পরিবেশিত হয়ে এলাকায় ভয়ের রাজত্ব কায়েম করেছিল। এমনই একদিনে সে তার মার্সিডিজে চড়ে তেলি মহল্লা এলো। গাড়ি থামলে চকচকে সাদা জুতো পরা এক পা প্রথমে মাটিতে রাখল, তারপর সময় নিয়ে বার করল আরেকটি পা। দর্শনীয় ভঙ্গিতে ঘুরে গাড়ি থেকে নামল সে। তার চলাফেরা ছিল তার মতো বিশালদেহী লোকের তুলনায় বেশ ক্ষিপ্র এবং দর্শনীয়। রশিদ অভিবাদন জানাতে দাদার কাছে দৌড়ে এসে পায়ের ওপর পড়ল। সে কোনো মধ্যযুগীয় প্রথায় আনুগত্য প্রদর্শন করছিল না।
কেবল বাসুর এক পায়ের দাগহীন সাদা জুতার ফিতা বাঁধছিল, যা দেখিয়েছিল খুলে যাওয়ার দুঃসাহস। বাসু কারো সামনে ঝুঁকত না, এমনকি জুতার ফিতা বাঁধার জন্য না। বাসুর এরকম দাম্ভিক ব্যবহার ছিল বেশ ভোগান্তির। বাসুর লোকরা সর্বদা নতজানু হয়ে তার সব ইচ্ছা পূরণ করত। সেদিন মাসব্যাপী একটি ফুটবল টুর্নামেন্টের ম্যাচ চলছিল। তখনও আজকের দিনের মতো ক্রিকেট খেলাটা ডনদের কাছে প্রিয় হয়ে ওঠেনি। বাসুর সাঙ্গপাঙ্গরা ছিল ফুটবলের একেবারে পারভক্ত। খেলা চলার 90 মিনিট সব কাজকর্ম পড়ে থাকত। বাসুর বৈঠকে থাকত উৎসবের আমেজ। তখন খেলা উপভোগের একমাত্র মাধ্যম ছিল রেডিও। ম্যাচের দিন সেই অনুযায়ী দাদার উপভোগের জন্য তৈরি থাকত সব আয়োজন। রেডিওতে চ্যানেল ধরা থাকত, চার পেয়ে বিছানো থাকত, বাদাম শরবত থাকত পর্যাপ্তভাবে শীতল। কিন্তু সেদিন একটা সমস্যা দেখা দিয়েছিল, যার দ্রুত সমাধানের দায়ভার ছিল রশিদের ওপর। সে শান্ত থাকতে চাইলেও ব্যর্থ হল। সামনেই মহারাষ্ট্র অ্যাসেম্বলি নির্বাচন। উমরখাড়ি নির্বাচন এলাকা ছিল বাসুর নিজের এলাকা এবং সেটা সে নিজের কাছে রাখত। কিন্তু এবার অবস্থা বিশেষ সুবিধার ছিল না। রশিদ বলেছিল, দাদা সামনে ইলেকশন। বাসু আড়মোড়া ভাঙতেই, চার পেয়েতে হেলান দিতেই রশিদ আবার বোমা ফেলল। দাদা, মাওলানা বহুত শিয়ানাগিরি দেখাচ্ছে। মাওলানা বলতে বোঝানো হচ্ছিল স্থানীয় মুসলিম সম্প্রদায়ের শ্রদ্ধেয় নেতা মাওলানা জিয়াউদ্দিন বুখারীকে। এখন পর্যন্ত মাওলানা বসুর সমর্থন পেয়ে আসছিল। রাজনীতির ক্ষেত্রে বসুর একটাই সহজ কথা, এই নির্বাচনী এলাকায় জিতবে সেই, যে তাকে বেশি সম্মান এবং টাকা দেবে। চিন্তায় পড়ে গেল বাসু। তাকে ডিঙিয়ে কেউ উপরে উঠতে পারে না, আর খেলার ধারাভাষ্য শোনার সময় কেউ তাকে বিরক্ত করলে একমাত্র আল্লাহই পারেন তাকে রক্ষা করতে। অপেক্ষা করতে করতে ভাবছিল রশিদ। শেষ পর্যন্ত বাসুর অশুভ কণ্ঠস্বর শোনা গেল। বলল, তাহলে তো মাওলানাকে হাঁটতেই হয়। রশিদ হাঁফ ছাড়ল। ভাবল ফাড়া কাটানো গেছে। ওই মাসেই সংগঠিত 1972 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মুসলিম লীগ মনোনীত প্রার্থীর কাছে হেরে যান মাওলানা জিয়াউদ্দিন বুখারী। তিনি জানতেন এটা কার কৃতকর্ম এবং এতে তিনি মোটেই সন্তুষ্ট ছিলেন না। বাসু তার খেলায় তাকেই হারিয়ে দিয়েছিল। বাসু মুসলিম লীগকে বাধ্য করে আরেক প্রার্থী নূর মোহাম্মদকে মনোনয়ন দিতে। মাওলানা তার চাতুর্যকে কাজে লাগিয়ে তার হৃতগৌরব এবং সম্মান পুনরুদ্ধারে দ্বিস্তর বিশিষ্ট কার্যপ্রণালী ঠিক করেন। একদিন সকালে তিনি এক অভিনব প্রস্তাব নিয়ে ইব্রাহিম কস্করের বাসায় হাজির হন। কুশল বিনিময় শেষে তিনি অপ্রস্তুত ইব্রাহিমের কাছে তার প্রস্তাব পেশ করেন। ইব্রাহিম ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই যে আমাদের ছেলেপেলেরা সারাদিন অকাজে ব্যস্ত থাকে, এদেরকে কিছু দিয়ে কাজ করানো যায় না? ইব্রাহিম নম্রভাবে জবাব দিলেন, ঠিক বুঝলাম না মাওলানা সাহেব। মাওলানা সাহেব বললেন, ছেলেদের একত্রিত করে কাজে লাগানোর কথা বলছি। ইব্রাহিম একমত হয়ে বললেন, আপনি যা ভালো মনে করেন করেন মাওলানা সাহেব। আপনার মতো মুরব্বীরাই তো পারে আমাদের গোত্রকে সঠিক পথ দেখাতে। আমার ছেলেরা আপনার সেবায় হাজির। মাওলানা সাহেব খুশি মনে ইব্রাহিমের বাসা ছাড়লেন। তারপর তিনি মুসলিম লীগের বিরুদ্ধে চুরি করে নির্বাচনে জয়লাভের অভিযোগে বোম্বে হাইকোর্টে একটি আপিল করেন। ইব্রাহিম তার ছেলেদের মাওলানার পরিকল্পনা সম্পর্কে অবহিত করলেন। মাওলানার উপদেশ আমাদের কাছে স্রষ্টার পাঠানো ফরমানের ন্যায়। আমাদের সবার তার জামাতে শরিক হওয়ার পাশাপাশি সম্প্রদায়ের উন্নয়নে কাজ করা উচিত। একই ছাদের নিচে এলাকার যুব সমাজ একত্রিত হওয়া নিয়ে বেশ উদ্গ্রীব ছিল সবাই। ইব্রাহিম কস্করের সম্মতির পর আশেপাশের সব পরিবারই চেয়েছিল তাদের ছেলেরা এতে অংশ নিক। এই গ্রুপকে ইয়ং পার্টি নামে ডাকার সিদ্ধান্ত গৃহীত হয়। তারা উৎসব অনুষ্ঠানে এলাকা সাজানো এবং র্যালি আয়োজনের কাজ শুরু করে। মাওলানার পরিকল্পনা সবার কাছে জনপ্রিয়তা পায় এবং ইয়ং পার্টির সদস্য সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। বোম্বের হাইকোর্ট মাওলানার আবেদন খারিজ করে দিলে সেটি বাধাপ্রাপ্ত হয়। মাওলানা সুপ্রিম কোর্টে আপিল করলেও তারা হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে।
বিমর্ষ এবং প্রত্যাখ্যাত মাওলানা ইয়াং পার্টির কমান্ড থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। কিন্তু ততদিনে ইয়ং পার্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তা যুবক দাউদের মাথায় নতুন এক পরিকল্পনার জন্ম দেয়। ধূর্ত দাউদ এটাকে তার নেতৃত্বের গুণাবলী প্রদর্শনের একটি সুবর্ণ সুযোগ হিসেবে নেয়। অন্যান্য যুবকদেরও তার হয়ে কাজ করতে সে প্রভাবিত করে। এক নেতাকে হারিয়ে আরেক নেতাকে পেল পোখমরিয়া স্ট্রিট এবং মুসাফিরখানা। রাস্তার মাথায় এই এলাকা ইয়ং পার্টির দাবি সম্বলিত বোর্ড ছিল, যার নেতৃত্বে ছিল দোদণ্ড প্রতাপ দাউদ ইব্রাহিম কস্কর নামক এক তরুণের হাতে। দাউদ মোটরবাইকে চড়ে নাগপাড়ার বহুতল ভবন করি কোম্পানির পাশ দিয়ে যাওয়ার সময় করিম সিদ্দিকীর ভাগ্নেকে মারাত্মকভাবে আহত অবস্থায় তার দিকে ছুটে আসতে দেখে। সে দাউদকে থামিয়ে বলে, দাউদ ভাই, হামিদ আবার আমাকে পিটিয়েছে। ভীষণ ক্ষেপে যায় দাউদ। হামিদ ও মজিদ নামের দুই ভাই তাকে বেশ উপদ্রব করছিল। পেশিবহুল হামিদের বিশ্বাস ছিল মারপিটে সে যে কাউকে হারাতে পারে, আর মজিদ ছিল এক নেশাখোর যে ডংরির রাস্তায় রাস্তায় পড়ে থাকত। দাউদের কাছে তারা ছিল মাছি, যাদেরকে সে অনেক আগেই এড়াকাছাড়া করতে পারত, কিন্তু করেনি। এরা বাসু দাদার হয়ে কাজ করত বলে। যা কিছুই হোক না কেন, বাসুকে সে সম্মান করত বাসুর গুণের জন্য নয়, তার বাবা ইব্রাহিম ও বাসুর মধ্যে বিদ্যমান শ্রদ্ধার সম্পর্কের জন্যে। এদিকে হামিদকে শিক্ষা দেওয়াটাও জরুরি ছিল। সিদ্দিককে তার বাইকে বসিয়ে সে হামিদের বাসার উদ্দেশ্যে ছুটল। হামিদকে দেখে দাউদ রাগে নিয়ন্ত্রণ হারিয়ে গর্জে ওঠে। কম্পিত কণ্ঠে সেদিন হামিদ বলেছিল, না না দাউদ ভাই, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। দাউদ বলল, একটা কথা মনে রাখিস, বাসু দাদার দিকে তাকিয়ে তোকে ছেড়ে দিলাম, তা না হলে তোকে কিমা বানিয়ে ফেলতাম। দাউদের চোখে হামিদ তার মৃত্যু দেখেছিল। সে ভালো করেই জানত বাসুর নাম তার জন্য অভেদ্য বর্মের কাজ করেছে। হামিদকে কিছু করার অপারগতায় ক্রুদ্ধ দাউদ ঝড়ের বেগে বেরিয়ে যায়। ততক্ষণে হামিদের মাথায় অন্য চিন্তা চলছে। আগে হোক বা পরে এই খবর বাসুর কানে পৌঁছাবেই সে। হামিদ নিজে জানালে কি ভালো না? একরাশ চিন্তা করে হামিদ বাসুর দরবারে পৌঁছে। বাসু তখন ম্যাচের বাকি অংশ উপভোগের চেষ্টা করছিল। মাওলানার কর্মকাণ্ডে সে ত্যক্ত বিরক্ত। এর মধ্যে হামিদ এসে হাজির। হামিদ কপট বিস্ময় জানালো, দাদা, দাউদ আপনাকে বাপমা তুলে গালি দিয়েছে। বাসু দুদিনের ওই পুচকে ছোড়ার তাকে অপমান করার স্পর্ধা দেখে চার পেয়ে থেকে মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালো। সে ইব্রাহিম, রহিম এবং সাব্বিরকে বৈঠকে ডেকে পাঠায়। তার ফুটবল ম্যাচ ইতিমধ্যে ভেস্তে গেছে। ইব্রাহিম, রহিম ও সাবির বাসু দাদার সামনে এসে দাঁড়ালো, তার লোকদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায়। বাসু ক্রুদ্ধ স্বরে বলল, দাউদ আমাকে বাপমা তুলে গালি দিয়েছে, তোমার ছেলেকে সামলাও ইব্রাহিম। রহিম অনুচ্চ স্বরে বলল, ভুল হয়ে গেছে ছেলের দাদা, মাপ করে দিন। ভুল? চিৎকার করে উঠল ডন। সাবিরকে উদ্দেশ্য করে বাসু বলল, যখন তোর বাপের কাছে তোদের খাওয়ানোর টাকা ছিল না, তখন আমি সাহায্য করেছিলাম। আর শালা তোরা এখন আমাকেই গালি দিস? আমার উপকারের প্রতিদান তোরা এভাবে নিমখারামি করে দিচ্ছিস? ভাগ এখান থেকে, হাত নেড়ে বলল সে। ইব্রাহিম এবং সাবির তাদের আত্মমর্যাদার অবশিষ্ট ছিটে ফোঁটাকে আঁকড়ে ধরে বেরিয়ে গেল। রহিম যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। সাহায্য আর নেমখারামি শব্দ দুটো বাঁচতে থাকলো বাপ বেটার কানে। রহিম বলল, ছোট বাচ্চাটাকে আপনার এভাবে বলা ঠিক হয়নি দাদা। ছোট বাচ্চা? ওর ছোট ভাই তার নোংরা মুখে আমাকে গালি দিবে আর আমি তামাশা দেখব? বাসু বলল। বাসায় ফিরে সাবির কাঁপতে থাকে। 14 জনের এই পরিবার বেঁচে থাকার জন্য প্রায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও এলাকায় ইব্রাহিমের জনপ্রিয়তা থাকায় তা তারা বাইরে প্রকাশ করত না। বাবার এই চরম অপমান সাবির সহ্য করতে পারছিল না। তার চোখের পানি বাঁধ মানছিল না। ইব্রাহিম ছিলেন নিশ্চুপ এবং নির্বিকার। সাবিরের কাছ থেকে ঘটনা শুনে দাউদের রক্ত টকবক করে ফুটতে লাগল। সে তার বাবা এবং ভাইয়ের এমন অপমান সহ্য করতে পারছিল না। প্রতিশোধ পরায়ণ দাউদ বাসুদাদার রাজত্ব এবং গর্ব ধসিয়ে দেবার প্রতিজ্ঞা করল। ডংরিতে দাউদের পরিস্থিতি দিন দিন জোরালো হচ্ছিল।
সামান্য এক যুবক তার শানিত মস্তিষ্কের সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা করার দক্ষতা এবং যোগ্যতা দিয়ে সবাইকে চমকে দিয়েছিল। ইয়ং পার্টির জনপ্রিয়তা বাড়ছিল এবং তাদের কার্যক্রম কেবল ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রাতেই থেমে থাকেনি। তারা চাঁদাবাজি শুরু করে। হানিফ কুত্তা আর সৈয়দ রাজি ওরফে রাজ্জিকে নিয়ে তারা গরিব পরিবারে বিয়ে এবং কুলখানির নাম করে সবার কাছ থেকে চাঁদা নিতে থাকে। ধনীদের দান দিতে বলা হতো, না দিলে দাউদের রোশানলে পড়ত তারা। মানুষের আবেগ এবং ভয়কে কাজে লাগিয়ে দাউদ এবং তার সঙ্গীরা প্রতারণার নিখুঁত পরিকল্পনা করেছিল। ইয়ং পার্টি মাওলানা জিয়াউদ্দিন বুখারীর উদ্দেশ্য পূরণে গঠিত হলেও বুখারী তাতে আর জড়িত ছিলেন না। পার্টি পরিণত হয়েছিল অহিংস অপরাধকর্মের কেন্দ্রবিন্দুতে। 1974 সালের এই সময়ে বাসু ইব্রাহিম কস্কর এবং সাবিরকে অপমান করে আর গভীর সংকটে পড়ে যায় দাউদ। সে তার বাবা এবং ভাইকে সত্যি সত্যি ভালোবাসত। সবার অবাধ্য হওয়া সত্ত্বেও বাবা এবং ভাইয়ের ব্যাপারে ভালোবাসা এবং শ্রদ্ধায় তার মাথা নিচু থাকত। তার কথায় সামান্য এক গুন্ডা বাসু তাদের হেয় করেছিল। দাউদ যতই ভাবছিল ততই পুরো ব্যাপারটা তার কাছে ভুল মনে হচ্ছিল। সে জানে বাসু তার বাবার কাছে কতটা ঋণী। বাসুর চোরাচালান করা অনেক জিনিস ইব্রাহিম কস্করের সহায়তায় ছাড়া পেয়েছে। বাসুর মালামাল বন্দরে আটকা পড়লে ইব্রাহিম দিনের পর দিন ছাড়ানোর জন্য অনুরোধ উপরোধ করত। তার বাবার সহায়তায় বাসু কোটিপতি হয়ে মার্সিডিজ বেঞ্জ আর হাতে বানানো সাদা জুতা কিনত, আর সময়ে সময়ে দাউদের পরিবারকে সামান্য দয়া দাক্ষিণ্য দেখাত। এখন সেই সামান্য কটা টাকার জন্য সে দাউদের পরিবারকে অপমান করছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। রহিম চাচা দাউদকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। সে বলে, রাগ করা ঠিক না, বাসু ভাইয়ের কাছে গিয়ে ভুল বুঝাবুঝির অবসান কর। কিন্তু তার কথা দাউদের কানে ঢুকছিল না। দাউদ কোনোভাবেই অন্য কারো কথা মতো চলতে রাজি ছিল না। সে জানত বাসুকে দৃশ্যপট থেকে সরে যেতে হবে। শান্ত ভীতিকর স্বরে সে বলে, বাসু দাদাকে এর ফল ভুগতে হবে। এই অশুভ কথায় রহিম চাচা ভয়ে জমে যায়। শুক্রবার দুপুর 2টো। জুম্মার নামাজ শেষ হয়েছে মাত্র। মাস্তান তালাওয়ের কাছে এক মসজিদে নামাজ পড়ছিল বাসু দাদা। দাউদ তার দলবল নিয়ে বাসুর জন্য অপেক্ষা করছিল। হানিফ কুত্তে, রাজ্জি সুলতান, আবু বাকর এবং সাবির তার সাথে ছিল। প্রতিহিংসার ভয়ে সাবির দাউদের এই পরিকল্পনার বিরোধিতা করেছিল, কিন্তু দাউদ তার মন স্থির করে ফেলেছিল। তারা সবাই যে স্কোয়ার থেকে সামনে পীরখানি স্ট্রিটে বাসুর জন্য অপেক্ষা করছিল। দাউদের সূক্ষ্ম পরিকল্পনার কারণে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সময় মতোই বাসু তার পালোয়ানদের নিয়ে হাজির হলো। দাউদের ইশারায় সবাই সোডার বোতল আর ব্যবহৃত বৈদ্যুতিক বাল্ব ডনের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। অস্ত্র হিসাবে সোডা বোতলের ব্যবহার ছিল সেই প্রথম। অবিরাম বোতল ছুটতে থাকে তারা, এমনকি পথচারীদের গায়েও লাগল। এই ঘটনায় সবাই হচকিত হয় আর বাসু হয় স্তম্ভিত। প্রথমত, কেউই বাসুকে আক্রমণ করার সাহস দেখায় না। তাতে আবার সোডা বোতলের মতো তুচ্ছ অস্ত্রের ব্যবহার ছিল কাটা ঘায়ে নুন ছিটার মতো। এ ধরনের ঘটনা সেই প্রথম। তবে পরবর্তীতে বিভিন্ন দাঙ্গা বিদ্রোহের সময় বোতলের ব্যবহার দেখা যায়। প্রাথমিক ধাক্কা সামলে উঠে বাসু একাই দাউদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। বাসু জানত দাউদ তার সাথে পেরে উঠবে না। দাউদ নিজেও সেটা জানত। বাসু এমন কিছু করার চেষ্টা করতে পারে সেটা তার মাথায় ছিল। তাই দাউদ বাসুকে কাছে আসার সুযোগ না দিয়ে বোতলের পর বোতল ছুটতে থাকে, আর দাউদের সঙ্গীরা হামলা করতে থাকে অন্যান্য পালোয়ানদের ওপর। শেষ পর্যন্ত পালোয়ানদের একজন পার্কিং লট থেকে দাদার কালো মার্সিডিজ নিয়ে আসে। বাসু এবং উমর পালোয়ান মারাত্মকভাবে আহত হয়েছিল। পিছু হটায় বাসুর কাছে যৌক্তিক মনে হলো পড়ে পড়ে মার খাওয়ার থেকে। ডন তার পালোয়ানেরা কোনো মতো গাড়িতে চড়ে বসে। গাড়ি চলতে শুরু করলে পালানোর জন্য মরিয়া হয়ে কেউ কেউ জানালা দিয়েও ঢুকে পড়ে। আক্রমণ চালু রাখল দাউদ এবং তার সঙ্গীরা। এমনকি তারা গাড়ির পেছনের জানালা এবং লাইট গুড়িয়ে দেয়।
গাড়ির চকচকে শরীরে বড় বড় স্ক্র্যাচ করে ফেলে। গাড়ি চলে গেলে ছেলেরা তাদের অভূতপূর্ব জয় উদযাপন করতে শুরু করে, কিন্তু দাউদের মাথায় অন্য চিন্তা চলছিল। দাউদ সন্তুষ্ট ছিল না। বাসুর সাথে তার বোঝাপড়া এখনো শেষ হয়নি, প্রতিশোধ সম্পূর্ণ হয়নি। বাসুকে উচিত শিক্ষা দেওয়ার তখনও বাকি। মোটরসাইকেলে চড়ে সবাই তেমকার মহল্লায় বাসুর দরবার এবং আখড়ায় গেল। তখনকার দিনে আখড়াগুলো হতো বেশ বড় গোলাকার এবং চারপাশে দেয়াল জুড়ে থাকতো আয়না। বাসুর আখড়ার বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাদাম শরবত বানানোর একটা বড় মেশিন ছিল। দাউদ হকিস্টিক দিয়ে তার পরিবারের অপমানের কথা মনে করে নির্মমভাবে ভাঙতে থাকে সেটি। দাউদ এবং তার দলবল পুরো আখড়া জুড়ে ভাঙচুর চালায়। আয়না, আসবাবপত্র, ব্যায়ামের জিনিসপত্র, এমনকি শরবত বানানোর মেশিনটাও রেহাই পায়নি। বাসুর কোমর ভেঙে দেয় তারা। নিজের মুখ দেখাতে অপরাগ বাসু জনজীবন থেকে দূরে সরে যায়। আখড়াটা ছিল বাসু এবং তার ক্ষমতার একটি অপরিহার্য অংশ। এটি ধ্বংস হওয়ার সাথে সাথে বাসুও শেষ হয়ে যায়। আর হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। বাসুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এই ঘটনার কিছুদিন পরে বোম্বে পুলিশ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট NSA-র আওতায় গ্রেফতার করে জামিন অযোগ্য 1 বছরের জন্য তাকে সশ্রম কারাবাস দেয়। তেলিমহল্লার দায়িত্ব পায় খালিদ পালোয়ান। বাসুর ডান হাত হওয়া সত্ত্বেও, যার সাথে বাসু অন্যান্য চাকরের মতোই ব্যবহার করত। সুযোগ সন্ধানী দাউদ খালিদের বিশ্বাস অর্জন করে, তার সাথে হাত মেলায়। খালিদের প্রতি তার কোনো শত্রুতা কিংবা তিক্ততা নেই। খালিদ দাউদের সাথে যোগ দিলে সে খুশি হবে বলে জানায়। আর এই এক চালেই বাসুর রাজত্বের পতন ঘটে। 1975-এ জেল থেকে বেরোনোর পর বাসু কারো সাথে দেখা করতে অস্বীকৃতি জানায়। সে আর কোনোদিনও তেমকার মহল্লায় পা রাখেনি। অধিকাংশ সময় সে হায়দরাবাদ এবং ওয়াকেশ্বরের বাসায় থাকত। মুম্বাই ডনদের ইতিহাসে তার কথা আর শোনা যাবে না। কয়েক বছর পরের কথা। বোম্বের স্বর্ণরাজ হাজি মাস্তান মির্জা পাঠানদের দিয়ে তার 2 শাগরেদকে পিটিয়েছে জানতে পেরে দাউদ প্রতিরোধ স্পৃহায় ফুঁসছিল। মাস্তান ঠিক কেন আবু বকর এবং এজাজকে পিটিয়েছিল সেটা কেউ জানে না, কিন্তু সে দাউদের এলাকায় পা দিয়েছিল। সে মাস্তানদের সাথে শোধবোধ করতে চেয়েছিল। সোনা এবং রূপা চোরাচালানের মাধ্যমে যথেষ্ট ঐশ্বর্য অর্জন করেছিল এই হাজি মাস্তান। মাদ্রাজি বড়দা ভাই ছিল মাস্তানের পরগাছা। দাউদ জানত মাস্তান নিজের কাজ নিজে করত না। সে শহরে তার ক্ষমতা প্রতিষ্ঠার জন্যে কিছুই করেনি। দাউদ মনে করত এমন লোকের এই শহরে রাজত্ব করার কোনো অধিকার নেই। সংবাদপত্রে বিভিন্ন সিনেমার মহরতে তোলা মাস্তানের ছবি দেখতে দেখতে সে বিরক্ত হয়ে পড়েছিল। বলিউড ছিল মাস্তানের ঘরে আচ্ছন্ন। ছবির মহরতেও তাকে আমন্ত্রণ জানানো হতো। তরুণ দাউদের সেটা মোটেই পছন্দ হতো না। তাই 1974 সালের 4 ডিসেম্বর একদল আপাত নিরীহ দর্শন লোক যখন উত্তপ্ত বাক্যবাণে ব্যস্ত ছিল, তখন তাদেরই একজন দাউদ ইব্রাহিম মাস্তান পতনের বুদ্ধি আঁটতে ব্যস্ত ছিল। বাসুকে উপড়ে ফেলে ডংরির বিগ বস হিসেবে আত্মপ্রকাশের পর দাউদের ধারণা ছিল বোম্বেতে যে কোনো কিছু করেই সে পার পেয়ে যাবে। আক্রমণই প্রতিরক্ষার শ্রেষ্ঠ উপায়, আর প্রতিশোধ নেওয়ার সেরা উপায় যেখানে মারলে সব থেকে বেশি লাগবে সেই জায়গাতে আঘাত করা। হাজি মাস্তানের কাছে টাকাই সব। তাই দাউদ মাস্তানের কালো টাকা কিছুটা হাতিয়ে শোধবোধ করার সিদ্ধান্ত নেয়। ডিসেম্বরের সেই সকালে তাদের স্থানীয় স্পাই নেটওয়ার্ক থেকে তথ্য আসলো কিছু আঙ্গারিয়া মাস্তানের 5 লাখ রুপি মসজিদ বন্দরের এক অফিস থেকে মালাবার হিলের বাসায় নিয়ে যাওয়া হবে। বোম্বেতে তখন আঙ্গারিয়ারা ছিল অননুমোদিত টাকার বাহক, অনেকটা ওয়েস্টার্ন ইউনিয়নের স্থানীয় রূপ। এরা মারোয়ারি বংশোদ্ভূত ছিল। দাউদের 2 বন্ধুর উপর অত্যাচার নির্যাতনের ক্ষতিপূরণ হিসাবে সেই টাকা হস্তগত করবে এই সিদ্ধান্ত হয়। ডংরির যুবকদের জন্য এইটা ছিল একটা ইজ্জতের প্রশ্ন। তারা তাদের বন্ধুদের উপর অত্যাচারের প্রতিশোধ নিতে চেয়েছিল। তার উপর তারা ছিল দাউদের দলের এবং তার বন্ধু। তার শাগরেদদের আস্থা অর্জনের জন্য হলেও পুরো ঘটনাটাকে অগ্রাহ্য করে যাওয়া দাউদের পক্ষে সম্ভব ছিল না।
তখনকার দিনে 5 লাখ বেশ বড় অঙ্কের টাকা। এই যুবকেরা একসাথে কখনো এত টাকা দেখেনি। নার্ভাস হলেও একদিক দিয়ে তারা বেশ খুশি। তারা শুনেছিল আঙ্গারিয়ারা বোকার মতো কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এত বড় টাকা বহন করে। আঙ্গারিয়ারা মসজিদ বন্দর থেকে কর্নক বন্দর ব্রিজে যাবার পথেই তারা আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। মুসাফিরখানা ছিল দাউদের এলাকা এবং সেই এলাকাকে তার হাতের তলার মতোই চিনত। সে আরও জানত কারো টনক নাড়ার আগেই সে গাড়ি থামিয়ে টাকা নিয়ে হাওয়ায় মিশে যেতে পারবে। সে আবু বকর, ইউসুফ খান, এজাজ জিঙ্কি, আজিজ ড্রাইভার, আব্দুল মুতাল্লিব, সৈয়দ সুলতান এবং শের খান নামে 7 জনকে জড়ো করে। এর মধ্যে সৈয়দ সুলতান এবং শের খান ছিল তার পছন্দের লোক। সৈয়দ সুলতান আইয়ুবী ছিল পেশিবহুল এবং শক্তিশালী। 20 বছর বয়স সুলতান মিস্টার বোম্বে নির্বাচিত হয়েছিল এবং সামনের বছর মিস্টার ইন্ডিয়া অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। 70-এর দশকে পেশিবহুল পুরুষ ছিল দুর্লভ। এমনকি তখনকার জনপ্রিয় হিন্দি ছবির নায়কও ছিলেন রাজেশ খান্না এবং জিতেন্দ্রের মতো সুদর্শন চকলেট বয়রা। এই আইয়ুবী মিস্টার বোম্বে থেকে পর্যায়ক্রমে মিস্টার মহারাষ্ট্র এবং মিস্টার ইন্ডিয়া হয় এবং নিয়মিতভাবে পত্রিকায় তার ঈর্ষণীয় চেহারার ছবি প্রকাশিত হতে থাকে। প্রচলিত কিংবদন্তি অনুসারে যখন আইয়ুবী দক্ষিণ বোম্বের মেরিন ড্রাইভে ঘুরে বেড়াত, তার চওড়া কাঁধ দেখে নারীরা বিমোহিত হয়ে যেত। আরেকজন শের খান পাঠান ওরফে শের সিং বিখ্যাত ছিল তার জোরালো হাড় কাঁপানো গলার জন্য, যা মানুষের মনে ভীতির সঞ্চার করত। কৈশোর উত্তীর্ণ দাউদের তখন কেবল গোঁফ গজিয়েছে। হাবভাব, কথায়, আচরণে সে ছিল ডংরির অন্যান্য যুবকের মতোই। বাসুর বা হাজি মাস্তানের মতো টাকা পয়সা না থাকায় তাকে আন্ডারওয়ার্ল্ডে তখনও নবাগতই ধরা হতো। কর্নক বন্দর এলাকা ছিল বোম্বের 3টি বড় বড় মার্কেট, মহত্তা মার্কেট, মনীষ এবং ক্র্যাফোর্ড মার্কেটের চৌহদ্দিতে। ঔপনিবেশিক কাল থেকেই এই এলাকা বিখ্যাত ছিল। সব ধরনের কৃষিজাত পণ্যের পাইকারি এবং খুচরা বাজার ছিল এখানে। সব ব্যবসায়ী এবং দূরপাল্লার ট্রাকগুলো এখানে মালামাল নামানোয় জায়গাটা ছিল পাগলা গারদের মতো। সারা দিন ধরে ঠেলাগাড়ি দিয়ে কুলিরা চটের ব্যাগ অথবা কাঁধে করে ট্রাঙ্কে করে গাড়ির পেছনে ছাদে মালামাল আনা নেওয়া করত। সবার মধ্যেই এক ধরনের তাড়া লেগেই থাকত। অনভিজ্ঞ ওই ডাকাতরা অনেক সিনেমা দেখেছিল। তারা সিনেমাতে দেখানো পদ্ধতিতে ডাকাতি করার জন্য প্রস্তুতি পরিকল্পনা নেয়। ঢোকা এবং বেরোনোর রাস্তা আটকানোর জন্য 2 জনকে কর্নক বন্দর ব্রিজে এবং 2 জনকে মুসাফিরখানায় রাখা হয়। ওদের হাতে ছিল লোহার রড, লাঠি এবং ধারালো চাপাতি। বাকিদের কাজ ছিল টাকা বহনকারী ক্যাবটাকে আটকানো। ওদের সাথে ছিল চাপাতি, ছুরি এবং দেশীয় পিস্তল, কাট্টা। কাকতালীয়ভাবেই হোক অথবা নিছক দুর্বল পরিকল্পনার কারণেই হোক, আইয়ুবী, আবু বকর, হানিফের মতো গুরুত্বপূর্ণ সদস্যদের ব্রিজে রাখা হয়। ভাগ্যের জোর কিংবা দাউদের বাহাদুরির জোরেই হোক, সে ক্যাব আটকানোর দায়িত্বে থাকা 7 জনের নেতৃত্ব দেয়। দানা বন্দরের সরু গলি থেকে কর্নক বন্দরের সংযোগ সড়ক ধরে মার্কেটে যাওয়ার মুহূর্তেই তারা কাজে নামবে, এটা তারা পরিকল্পনা করে। দুপুর 2টোর দিকে কর্নক বন্দর ব্রিজের নিচে ক্র্যাফোর্ড মার্কেট থেকে পিডি মেলো রোডের সংযোগ সড়কে ক্যাবটি আসলে ইনফর্মার টাকা বহনকারী ওই গাড়িটি চিনিয়ে দেয়। আশ্চর্যজনকভাবে ট্যাক্সির পেছনের সিটে 2 জন মারওয়াড়ি এবং সামনের ড্রাইভারের পাশে সেদিন একজন পাহারাদার ছিল। গাড়িটি ধীর গতিতে ব্রিজ থেকে মোহাম্মদ আলী রোডের দিকে যাবার সময় আগে থেকে অবস্থানরত 7 জন একযোগে হামলা চালায়। কোনো সুনির্দিষ্ট নির্দেশ না থাকায় তাদের মধ্যে সমন্বয়ের বড় অভাব ছিল। 7 জন মিলে এলোমেলোভাবে আক্রমণ করে। প্রথমে শের খান একটা ঠেলাগাড়ি নিয়ে ক্যাবের সামনে গিয়ে থামতে বাধ্য করায়। ড্রাইভার বা মারওয়ারিরা কিছু বুঝে ওঠার আগেই শের খান ড্রাইভারের দরজা খুলে চুপচাপ বসে থাকতে হুমকি দেয়। মারওয়ারি ব্যবসায়ীরা তাদের ঘিরে থাকা এই 7 ব্যক্তিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। অস্ত্র দেখে তারা জায়গাতেই জমে যায়। দাউদি প্রথম কথা বলে ওঠে। সে তাদের কোনো সারা শব্দ বা বোকার মতো কিছু করতে না বলে। দাউদ বলে, গলা দিয়ে যদি সারা শব্দ বের হয় তাহলে সারা জীবন আর কোনো আওয়াজ বের হবে না, কারণ আমি তোদের গলা কেটে ফেলব।
দাউদ আগুন গরম চোখে পেছনের দরজা খুলে মারোয়ারিদের জিজ্ঞেস করল, টাকা কোথায়? 19 বছর বয়সী দাউদের কণ্ঠস্বর আর শীতল দৃষ্টি মারোয়ারিদের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়। দুজন নির্বাক একে অপরের দিকে তাকিয়ে রয়। কাল ক্ষেপণ করায় অধৈর্য হয়ে ওঠে দাউদ। সে মারোয়ারিদের একজনের গালে এতই জোরে চর বসিয়ে দিল যে তার চশমা খুলে পড়ে। দাউদ বলল, তোদের সাথে বকবক করার মতো সময় আমার নাই। ব্যবসায়ীর হাতে থাকা ব্যাগটা কেড়ে নিয়ে খুলে দেখল সে। বাকি টাকা কই? জিজ্ঞেস করল দাউদ। কাঁপা কাঁপা হাতে গাড়ির ডিকির দিকে ইশারা করল শেঠ। দাউদ এজাজকে ইশারা করতেই সে হুড তুলে সিল করা একটি ছোট কালো বাক্স খুঁজে পেল। দাউদ আর কাল বিলম্ব না করে তার লোকদের ইশারা করল কেটে পড়তে। হেঁটে হেঁটে পালিয়ে যায় তারা। বিহব্বল ভাব কাটিয়ে মারোয়ারিরা পিধনি পুলিশ স্টেশনে গিয়ে 725-74 ধারায় সশস্ত্র ডাকাতির মামলা দায়ের করে। দাউদ এবং তার সাঙ্গপাঙ্গদের ধারণাও ছিল না যে তারা ওই দশকের সবথেকে বড় ডাকাতির একটা ঘটনা ঘটিয়েছে। 7 জন অনভিজ্ঞ লোকের নিতান্ত ভাগ্যের জোরে এমন ঔদ্ধত্যপূর্ণ ডাকাতির ঘটনা ছিল সেই প্রথম। দাউদের বয়স তখন ছিল 19 বছর থেকে কেবল 3 সপ্তাহ কম। যা সে জানত না তা হল, ডাকাতি করা টাকা হাজি মাস্তানের ছিল না, ছিল মেট্রোপলিটন কোঅপারেটিভ ব্যাংকের। লুট করা অর্থের পরিমাণ ছিল 4,75,000 রুপি। পুরো ঘটনার দায়ভার পড়ে দাউদের উপর। পরের দিন খবরের কাগজের প্রথম পাতায় তার নাম চলে আসে। ছেলের দুঃসাহস দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন ইব্রাহিম কসকর। সাসপেন্ড হওয়ার পর ইব্রাহিম বোম্বে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে পদত্যাগ করলেও পুলিশের অভ্যন্তরে তার কিছু সম্মান ছিল। মুসলিম প্রধান ডংরিতে কোনো সমস্যা দেখা দিলে সবাই প্রথমে ইব্রাহিমের বৈঠকেই যেত। ব্যক্তিগত থেকে পারিবারিক, উপচে পড়া বাথরুমের ড্রেন থেকে শুরু করে ঘর পালানো যুগল কিংবা পুলিশের হয়রানি সব কিছুরই সমাধান সে দিত। দাউদ ও সাবির প্রায় রাস্তাঘাটে মারামারি বা অন্যান্য অপকর্মে লিপ্ত হতো, যার জন্য ইব্রাহিমকে ছোট হতে হতো। তিনি তার ছেলে মানুষই ভেবে উপেক্ষা করে যেতেন, কিন্তু এই ঘটনা তার কষ্টার্জিত সম্মান এবং সুনামকে ধুলোয় মিশিয়ে দেবার উপক্রম করে। লজ্জিত এবং বিব্রত ইব্রাহিম সেই সন্ধ্যায় বৈঠকেও যাননি। দাউদকে নিয়ে লোকজনের প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস তার ছিল না। তার দ্বিতীয় ছেলেকে নিয়ে করা দরবেশের ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায়। দ্বিতীয় ছেলে দাউদ হবে সফল এবং ক্ষমতাবান। তার ছেলে ক্ষমতার সন্ধান পেয়েছিল ঠিকই, তবে সেই ক্ষমতা বদনামকে কিনে নিয়েই। ইতিমধ্যেই বোম্বে পুলিশ উঠে পড়ে লাগে ছেলেদের পিছনে। দলের অন্যান্য সদস্যরা সহজে ধরা পড়লেও দাউদ এবং সাবির ছিল ধরাছোঁয়ার বাইরে। দুঃসাহসিক এই ডাকাতি সংঘটিত হওয়ার পরদিন ইব্রাহিমকে ডেকে পাঠান ক্রাইম ব্রাঞ্চের প্রধান অফিসার। ইব্রাহিম নিজের ভাগ্যকে অভিসম্পাত করতে থাকেন। ক্রাইম ব্রাঞ্চের বদ্ধ দরজার পিছনে কি হয়েছিল জানা নেই, কিন্তু ইব্রাহিমের বন্ধুদের মতে তিনি তার 2 ছেলেকে আইনের হাতে তুলে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন। ইব্রাহিমের বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীর নিজস্ব নেটওয়ার্ক ছিল। তিনি তার 2 ছেলেকে খুঁজে বের করতে সব কাজে লাগান। 2 দিন ধরে দাউদ এবং সাবির বাসায় আসেনি। দীর্ঘদিন বিস্তর খোঁজাখুঁজির পর ক্ষুব্ধ ইব্রাহিম জানতে পারেন তারা বাইকুলায় এক বন্ধুর বাসায় লুকিয়ে আছে। তিনি তাদের নিয়ে বাসায় ফেরেন। তাদের মা আমিনার বকাবুদ্দির মধ্যে তারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইব্রাহিম চিলেকোঠার পুরনো স্টিলের আলমারি থেকে একটা মোটা চামড়ার বেল্ট নিয়ে আসেন, যা তিনি ক্রাইম ব্রাঞ্চের হেড কনস্টেবল থাকাকালে গর্বের সাথে পরতেন। ভয়ে তার ছেলেরা জায়গায় জমে যায়। প্রতিবেশীরা এখনও সারাদিন রাত ধরে দাউদ এবং সাবিরের উপর চলা সেই মারধরের কথা ভুলতে পারে না। নির্মম শাস্তির ফলে তাদের চিৎকারে পুরো এলাকা প্রকম্পিত হয়। ইব্রাহিম অনবরত মারতে থাকেন। ঘরের এক কোণে পড়ে পড়ে মার খেতে থাকে দাউদ এবং সাবির। তাদের পিঠের চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসে। ইব্রাহিমের বন্ধুরা শেষ পর্যন্ত তাকে থামায় এবং হাতের বেল্ট কেড়ে নেয়। তবুও ইব্রাহিমের মনে কোনো দয়ের উদ্রেক হলো না। আমিনা তার ছেলেদের খাবার এবং পানি দেবার আগেই ইব্রাহিম টেনে হিঁচড়ে ওদের থানায় নিয়ে যান। কাঁদতে কাঁদতে ওদের থানায় রেখে আসার আগে ইব্রাহিম
ব্রাঞ্চ অফিসারের কাছে তার এবং তার ছেলেদের জন্য করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন। ইব্রাহিমের সততা এবং দাউদ এবং সাবিরের দুরবস্থা দেখে তারাও ছেলেদেরকে মারধরের হাত থেকে নিস্তার দেয়। স্বভাবতই দাউদের জন্য এই ধরনের ঘটনা ছিল প্রথম। ধারণা করা হয় এই ঘটনার পরই জন্ম নেয় এক নতুন মানুষ, যে পরবর্তীকালে ডন দাউদ ইব্রাহিমে পরিণত হয়।